हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর নিউ সিলেবাসে সেমিস্টার 1 এ তোমাদের যে র্যাপিড রিডার বইটি আছে সেখানে চ্যাপ্টার 1 অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ গল্পটির সমস্ত এমসিকিউ। শুধু এই গল্পটি বলে নয়, তোমাদের সেমিস্টার 1 এর প্রত্যেকটি পড়ারই তোমরা এমসিকিউ কিন্তু আমার চ্যানেলে উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি জানিয়ে রাখি সেমিস্টার 1 এর 3টি গদ্য, 3টি পদ্য এবং শেক্সপিয়ারের র্যাপিড রিডারের 3টে গল্প অর্থাৎ ওথেলো, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট এগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বাটনে, এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলোও পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, দেখো যেভাবে তোমরা এমসিকিউ করতে অভ্যস্ত বা দেখে অভ্যস্ত যে একটা প্রশ্ন তারপরে 4টে অপশান, যেটা ঠিক হবে তাতে টিক দেবো, আমি কিন্তু সেভাবে এই ভিডিওতে করিনি। আমি কি করেছি, টেক্সট বইয়ের মেন অংশগুলো মানে ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেই অংশগুলো লাইন বাই লাইন এখানে লিখে দিয়েছি। তো যাদের ম্যাকবেথ গল্প ইতিমধ্যে পড়া আছে বা শুনেছো তারা যদি এই ভিডিওটা দেখো দেখবে রিভাইজ হয়ে যাবে। যারা ম্যাকবেথ গল্পটা এখনও পড়ুনি বা শুনুনি বা জানো না তারাও যদি এই ভিডিওটা দেখো তোমরা গল্পটা তো জেনে যাবে বটেই, তার সাথে যেখান থেকে এমসিকিউ আসতে পারে আমি সেই অংশগুলো দেখবে হাইলাইট করে মার্কও করে দিয়েছি। তোমাদের খুব সুবিধা হচ্ছে, তোমাদের এসএকিউ বা এলএকিউ লিখতে হবে না, সবটাই আসবে এমসিকিউ। তাই তোমরা যদি একবার মন দিয়ে ভিডিওটা শুনেও নাও বা দেখে নাও তাহলে কী হবে, 4টে অপশান দেখে তোমরা বুঝতে পেরে যাবে কোনটা তোমাদের উত্তর। তো চলো আমি ভিডিওটা শুরু করি। আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো মার্ক করে দিয়েছি, আমি খালি পড়িয়ে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও তাহলেই হবে। ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে প্রথমেই রাজার নাম কি? ডানকান। আর তিনি কোথার রাজা? কোথাকার না, স্কটল্যান্ডের রাজা। তাহলে এই ম্যাকবেথ গল্প কোথায়? স্কটল্যান্ডের গল্প, যেখানে রাজা হচ্ছে রাজা ডানকান। ম্যাকবেথ কে ছিল? ম্যাকবেথ ওয়াজ এ ব্রেভ জেনারেল। ম্যাকবেথ হচ্ছে একটা সাহসী সেনাপতি। তাহলে মনে রাখবে ম্যাকবেথ হচ্ছে একজন জেনারেল। নোন থ্রু আউট স্কটল্যান্ড ফর ইজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। সে সারা স্কটল্যান্ড জুড়ে পরিচিত তার হচ্ছে প্রবল সাহস এবং যুদ্ধে পারদর্শিতার জন্য। নেক্সট চলে এসো, ম্যাকবেথের আর একটা পরিচয় আছে, ম্যাকবেথ ওয়াজ এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। ম্যাকবেথ হচ্ছে বৃদ্ধ রাজার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয়, ক্লোজ রিলেটিভ, এটা মনে রাখবে ম্যাকবেথের সাথে রাজার সম্পর্ক। আচ্ছা, ম্যাকবেথের কি উপাধি আছে না, হি ওয়াজ দ্য থেন অফ গ্লেমিস। খুব মনে রাখবে, ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে। গ্লেমিস বলে যে স্থানটা আছে সেখানকার উপরাজা হচ্ছে ম্যাকবেথ, তাই তাকে বলা হয়েছে থেন অফ গ্লেমিস। রিসেন্টলি হি ডিফিটেড এ রেবেল আর্মি। সাম্প্রতিক সময়ে সে একটা রেবেল আর্মি মানে বিদ্রোহী দলকে হারিয়েছে। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে। তাদেরকে কারা সাহায্য করেছিল না, নরওয়ের সৈন্যরা। তাহলে নরওয়ের সৈন্য এবং তার সাথে একটা বিদ্রোহী বা বিপ্লবী সৈন্যদল, তাদেরকে সে হারিয়েছে। আচ্ছা, তার দুটো এখানে উপাধির কথা বলা হয়েছে, তাকে যে নামে লেখক ডেকেছেন। হি ইমার্জড অ্যাজ ভ্যালার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। তাকে ভ্যালার্স মিনিয়ন বলা হয়েছে। ভ্যালার মানে সাহস, মিনিয়ন মানে প্রিয় পাত্র, সে হচ্ছে সাহসের প্রিয় পাত্র। আর কি বলা হয়েছে? বেলোনাস ব্রাইডগ্রুম। বেলোনা হচ্ছে রোমান মাইথোলজিতে যুদ্ধের দেবী, তো তার ব্রাইডগ্রুম অর্থাৎ তার বর বলা হয়েছে ম্যাকবেথকে, তার ওই যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা এবং সাহসের জন্য। আচ্ছা, টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। শুধু ম্যাকবেথ হারায়নি, ম্যাকবেথের সাথে আরেকজন স্কটিশ জেনারেল ছিল যার নাম হচ্ছে ব্যাঙ্কো। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। তারা যুদ্ধ সিরে ফিরছিল। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা দুজনে ছিল খুব নিকট বা ঘনিষ্ঠ বন্ধু। কারা? ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। এই দুজনেই হচ্ছে কিন্তু স্কটল্যান্ডের খুব সাহসী জেনারেল বা সেনাপতি, সৈনিকও বলতে পারো। আচ্ছা, যখন ফিরছিল তখন কিরম অবস্থা ছিল? দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। সেখানে বজ্রবিদ্যুৎ এবং ওই যে বাজ পড়লে যে আলো সেইগুলো হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। দে ওয়ার স্টপড বাই 3 ওয়ার্ড সিস্টার। তাদেরকে থামিয়েছিল বা তাদের পথ আটকে ছিল 3টে ওয়ার্ড সিস্টার। ওয়ার্ড সিস্টার্স মানে হচ্ছে অদ্ভুত দেখতে বোনেরা। তারা কি ব্যাকেটে লিখে দিয়েছি দেখো, উইচেস, তারা হচ্ছে আসলে ডাইনি। তাহলে 3 বোন এখানে বলা হয়েছে, আসলে তারা 3 জন হচ্ছে ডাইনি। সিঙ্গিং, তারা একটা গান গাইছিল। কি গান গাইছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই গানটা তারা গাইছিল। নেক্সট চলে এসো, এরপরে কি হলো, এখানে খুব ইম্পর্টেন্ট এই যে অংশটা এমসিকিউ আসতে পারে। দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল
টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস। প্রথম যে ডাইনিটা সে ম্যাকবেথকে কী নামে ডেকেছিল? থেন অফ গ্ল্যামিস। আমরা সবাই একটু আগেই পড়লাম ম্যাকবেথ থেন অফ গ্ল্যামিস, তাহলে তার যে নাম বা উপাধি সেই নামেই ডেকেছিল। দ্য সেকেন্ড উইচ, 2 নম্বর ডাইনি স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ কডোর। দ্বিতীয় ডাইনিটা কিন্তু ম্যাকবেথকে থেন অফ কডোর এই উপাধিতে ডেকেছিল। এই থেন অফ কডোর কিন্তু আমরা এই প্রথমবার শুনলাম, ম্যাকবেথ কিন্তু থেন অফ কডোর ছিল না, তাহলে মনে রাখবে এটা দ্বিতীয় ডাইনি ডেকেছিল। আর 3 নম্বর, দ্য থার্ড উইচ স্যালুটেড ম্যাকবেথ বাই সেইং ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। তৃতীয় ডাইনিটা ম্যাকবেথকে সম্ভাষণ করেছিল এই বলে যে তুমি হবে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা। তাহলে 3টে ডাইনি কী নামে ম্যাকবেথকে ডেকেছিল এটা মনে রাখবে, এমসিকিউ আসতে পারে। এরপরে কি হলো, ব্যাংকোর জানতে ইচ্ছা হলো যে তার সম্বন্ধে কিছু ভবিষ্যৎবাণী করছে না কেন ডাইনিগুলো। তো ডাইনিগুলো কি বলল? দ্য উইচেস টোল্ড ব্যাংকো দ্যাট, ডাইনিগুলো ব্যাংকোকে বলেছিল যে হি উড নেভার রেন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড। আন্ডারলাইন করে মার্ক করে দিয়েছি, সে কখনো স্কটল্যান্ডের রাজা হিসাবে রাজত্ব করবে না, মানে ব্যাংকো। কিন্তু কে করবে? বাট হিজ সাকসেসার্স উড বি দ্য কিংস ইন ফিউচার। কিন্তু তার সাকসেসার্স মানে তার উত্তর পুরুষেরা, মানে তার ছেলে নাতি এরা উড বি দ্য কিংস ইন ফিউচার, তারা কিন্তু ভবিষ্যতে রাজা হবে। এই ভবিষ্যৎবাণী ব্যাংকোকে নিয়ে ডাইনিগুলো করেছিল। অন দেয়ার রিটার্নিং ওয়ে, তারা যখন ফিরছিল, দে গট দ্য নিউজ ফ্রম রস অ্যান্ড অ্যাঙ্গাস। এই দুজনের নাম মনে রাখবে, রস অ্যান্ড অ্যাঙ্গাস। এই দুজনকে রাজা পাঠিয়েছিল দ্যাট দ্য কিং হ্যাড মেড ম্যাকবেথ দ্য থেন অফ কডোর। তারা এই খবরটা গিয়ে ম্যাকবেথকে দেয় যে রাজা তাকে থেন অফ কডোর করে দিয়েছে। তাহলে দেখো এই সবে দ্বিতীয় ডাইনি যা বললো সেটা সত্যি হয়ে গেল। বলল রাজামশাই যুদ্ধ থেকে ফিরছে, রাজা ম্যাকবেথ জিতেছে বলে ম্যাকবেথকে যুদ্ধের পুরস্কার হিসাবে তাকে কি করে দিয়েছে? বীরত্বের পুরস্কার হিসাবে থেন অফ কডোর উপাধিটা দিয়েছে। এরপরে কি হলো, ব্যাংকো ওয়ার্নড ম্যাকবেথ অ্যাবাউট দোজ মিনিস্টার্স অফ ডার্কনেস। ব্যাংকো কিন্তু ম্যাকবেথকে সতর্ক করেছিল এই অন্ধকারের মন্ত্রীদের থেকে। এই মিনিস্টার্স অফ ডার্কনেস বলতে কাদের কথা বলা হয়েছে? ওই 3 ডাইনি, যে ওদের দ্বিতীয় ডাইনিটার কথা সত্যি হলো, মানে ম্যাকবেথ তখন মনে মনে কী ভাবছে? 3 নম্বর ডাইনির কথাও সত্যি হবে যে আমি রাজা হব। তাই ব্যাংকো কিন্তু ম্যাকবেথকে সাবধান করেছিল। আফটার রিটার্নিং, ফিরে এসে ম্যাকবেথ টোল্ড দ্য হোল স্টোরি টু হিজ ওয়াইফ লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ এই পুরো ঘটনা কাকে বলল? মনে রাখবে হিজ ওয়াইফ, তার স্ত্রী। তাকে কী নামে বলা হয়েছে এই গল্পে? লেডি ম্যাকবেথ। তাহলে তার বউ লেডি ম্যাকবেথকে সব কিছু বলল। আর সে কী করলো দেখো, সি প্লটেড টু মার্ডার দ্য কিং। সে হচ্ছে রাজাকে খুন করার চক্রান্ত করলো। তাহলে এটা থেকেও এমসিকিউ আসতে পারে, কে রাজাকে খুন করার চক্রান্ত করেছিল? লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের ওয়াইফ। কেন? ফর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য প্রেডিকশন মেড বাই দ্য উইচেস, যাতে করে কি হয়, ওই ডাইনিগুলো যে ভবিষ্যৎবাণী করেছে সেটা সম্পূর্ণ হয়। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান অ্যাম্বিসিয়াস ওম্যান। এটাও খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। লেডি ম্যাকবেথের চারিত্রিক গুণ, সে ছিল হচ্ছে একজন অ্যাম্বিসিয়াস ওম্যান, মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী মহিলা, যার মনে উচ্চ আকাঙ্ক্ষা ছিল। নেক্সট চলে এসো এরপরে, কিং ডানকান ভিজিটেড ম্যাকবেথস ক্যাসেল। রাজা ডানকান কি করবে এরপরে? ম্যাকবেথের দুর্গে আসবে উইথ হিজ 2 সন্স, তার 2 ছেলের সাথে। 2টো ছেলের নাম এখানে লিখে দিয়েছি, ম্যালকম ব্যাকেটে লিখে দিয়েছি এল্ডার, তাহলে বড় ছেলের নাম ম্যালকম, অ্যান্ড ডোনাল্ডবেন ইয়ঙ্গার, এবং ছোট ছেলের নাম ডোনাল্ডবেন। তাহলে এই দুটো থেকেও এমসিকিউ আসতে পারে। বড় ছেলে, 2টো ছেলে, বড় ছেলের নাম ম্যালকম, ছোট ছেলের নাম ডোনাল্ডবেন। তো রাজা তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে, আর কাদেরকে? নিউমারাস থেন্স, অসংখ্য উপরাজা বা সামন্ত প্রভু, অ্যান্ড অ্যাটেন্ডেন্স এবং সহকারী বা কর্মচারীদের নিয়ে ম্যাকবেথের প্রাসাদে এসেছিল টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ এগেনস্ট দ্য রেবেলস। ওই যে ম্যাকবেথ বিদ্রোহীদের এগেনস্টে বা বিরুদ্ধে যে যুদ্ধ জয় করেছে সেটা সম্মান জানাতে। আচ্ছা, ম্যাকবেথের ক্যাসেলের নাম কি? খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ ইনভারনেস। মনে রাখবে যে ম্যাকবেথের দুর্গের নাম হচ্ছে ইনভারনেস। সেটা কোথায় অবস্থিত ছিল? সিচুয়েটেড প্লিজেন্টলি অন হিল, পাহাড়ের ওপরে অবস্থিত। হোয়ার দ্য এয়ার ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং এখানের বাতাসও খুব মিষ্টি এবং সমৃদ্ধ। আচ্ছা, তারপরে চলে এসো, দ্য সলোজ অর দ্য মার্লেটস বিল্ড দেয়ার হাউসেস দেয়ার। এখানে 2টো পাখির কথা বলা আছে যারা ম্যাকবেথের দুর্গের মধ্যে বাসা করেছিল। সলো পাখি, মানে আমরা যেটাকে চড়াই বলি, সলোজ, এবং মার্লেটস, এই 2টো পাখি হচ্ছে এখানে বাসা করেছিল, যেটা দেখে রাজা খুব খুশি হবে। আচ্ছা, লেডি ম্যাকবেথ ওয়াজ দ্য হোস্টেস অফ দ্য কিং। এই লেডি ম্যাকবেথ ছিল এই অনুষ্ঠানের হচ্ছে কি বলবো, অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন, অনুষ্ঠানের আয়োজনকারী। এই যে রাজামশাই যে তাদের প্রাসাদে এসেছে, অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, সেটার হচ্ছে হোস্টেস হচ্ছে লেডি ম্যাকবেথ।
টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তো দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে রাজা এতটা পথ এসেছে ম্যাকবেথের দুর্গ পর্যন্ত, তো রাজা কি করেছিল, ক্লান্ত ছিল বলে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, রাজা তাড়াতাড়ি ঘুমোতে গেছিল। অনলি মার্ডারার অ্যান্ড উলফ আর অ্যাওয়েক দিস টাইম অ্যান্ড আউট ফর হান্ট। এই সময় দুজনই জেগে থাকে, মার্ডারার মানে খুনি আর উলফ মানে নেকড়ে, কেন না আউট ফর হান্ট, তারা শিকারের উদ্দেশ্যে বেরোয়। এই কথাটা কেন বলেছে, দেখবে সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ জেগেছিল, কারণ তারা রাজাকে মারবার চক্রান্ত করছে। ওই খুনিদের কথা বলতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে বোঝানো হয়েছে। তো এই সময় লেডি ম্যাকবেথ কি করলো, লেডি ম্যাকবেথ উইথ এ ড্যাগার, মনে রাখবে ড্যাগার মানে হচ্ছে ছোড়া, বড় ধরনের ছুরি। লেডি ম্যাকবেথ একটা ছোড়া নিয়ে ওয়েন টু দ্য কিংস চেম্বার, রাজার কক্ষে গেছিল, রাজা যেখানে ঘুমোচ্ছে। লেডি ম্যাকবেথ বলেছিল আমিই মেরে দেবো, তো মারতে গিয়ে কি হলো, বাট রিটার্নড আফটার রিজেম্বলিং দ্য কিং উইথ হিজ ফাদার, কিন্তু সে ফিরে এসেছিল কারণ সে এসে বলেছিল রাজাকে নাকি তার বাবার মতো দেখতে লাগছে। সে যখন গিয়ে ঘুমন্ত রাজাকে দেখবে মনে হবে তার বাবার মুখটাই পুরো রাজার মতো লাগছে, সেই জন্য এটা মনে রাখবে কার মতো লেগেছিল, রিজেম্বলিং দ্য কিং উইথ, সরি এখানে হিজ ফাদার, আমার একটু টাইপিংটা ভুল হয়েছে, উইথ হার ফাদার হবে, কারণ তার মনে হয়েছিল তার বাবার মতো লাগছে রাজাকে। সে এসে কী করলো, সি স্টার্টেড টু ইনসিস্ট ম্যাকবেথ ফর দ্য মার্ডার, সে ম্যাকবেথকে এসে জোর করতে লাগলো খুন করার জন্য, বললো আমি পারিনি তুমি খুন করো। বাট ম্যাকবেথ গেভ লজিক আফটার লজিক এগেনস্ট দ্য মার্ডার, কিন্তু ম্যাকবেথ যুক্তির পর যুক্তি দিল এই খুনের বিপক্ষে। ম্যাকবেথ বলল না খুন করা উচিত নয়, অনেক যুক্তি দিয়েছিল, আমি সেগুলো পড়িয়েছি অলরেডি। বলবে সে আমাদের বাড়িতে গেস্ট, আমাদের উচিত রক্ষা করা, আর এই রাজা এত ভালো, এই রাজা খুন হলে কিন্তু খুনিকে মারতে সবাই উদ্ধত হবে, তো রাজাকে মারা যাবে না, অনেক যুক্তি দেবে, কিন্তু লেডি ম্যাকবেথ শুনবে না। লেডি ম্যাকবেথ কি করবে, লেডি ম্যাকবেথ রিপ্রোচড ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে দোষারোপ করবে ফর ইস কাওয়ার্ডাইজ অ্যান্ড ফিকেলনেস, তার কাপুরুষত্ব এবং দুর্বলতার জন্য। কাওয়ার্ডাইজ মানে হচ্ছে কাপুরুষত্ব আর ফিকেলনেস দুর্বলতা। বলে তুমি দুর্বল কাপুরুষ কোথাকার, যুদ্ধেতে গিয়ে এত লোক মারতে পারো আর এখানে একজনকে খুন করতে পারছো না। তো এরপরে নেক্সট চলে এসো। আচ্ছা, যদি তোমরা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট চলে এসো, এরপরে কি হলো, তো এরকম বলার পরে ম্যাকবেথ কি করবে, ফাইনালি ম্যাকবেথ এন্টার দ্য রুম হোয়ার ডানকান ওয়াজ স্লিপিং, অবশেষে ম্যাকবেথ সেই ঘরে প্রবেশ করবে যেখানে ডানকান ঘুমোচ্ছিল। এও কি নিয়ে যাবে, উইথ এ ড্যাগার ইন হিজ হ্যান্ড, হাতে কিন্তু একটা ছোড়া নিয়ে যাবে। তাহলে এ ড্যাগার, এটা মনে রাখবে এমসিকিউয়ে আসতে পারে। সে যখন যাচ্ছে কি হলো, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, সে দেখবে বাতাসে আর একটা ছোড়া কিন্তু ঘুরছে বা উড়ছে। এখানেও মনে রাখবে আর একটা ড্যাগার ছোড়া কোথায়, ইন দ্য এয়ার, বাতাসে। এটা কিন্তু তার ইমাজিনেশান, ঠিক আছে, কল্পনা, সত্যি করেন নয়। আর ছোড়াটার আর কি দেখছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, ছোড়াটার হাতলটা তার দিকে আছে, অ্যান্ড ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অফ দ্য ব্লেড, এবং ছোড়াটার যে ওই টিপ অফ ব্লেড মানে যেখানটা হচ্ছে ধারালো অংশ, ওইখানে কিন্তু রক্তের বিন্দু লেগে আছে। তার মানে ম্যাকবেথ কল্পনায় দেখতে পাচ্ছে তার হাতে যে ছোড়াটা আছে কিছুক্ষণ পর সেটার কি অবস্থা হতে চলেছে, ছোড়ার যে সামনের অংশটা ধারালো অংশটা সেখানে কি হবে, খুন করলেই রক্তের দাগে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, ম্যাকবেথ এরপর কি করলো, ম্যাকবেথ স্লিউ দ্য হেপলেস কিং, ম্যাকবেথ অসহায় রাজাকে হত্যা করলো। স্লিউ মানে ওই ছোড়ার আঘাতে হত্যা করা। তাহলে এটা থেকেও এমসিকিউ আসতে পারে, কে হত্যা করেছিল ডানকানকে, ম্যাকবেথ। যখন হত্যা করলো, ওয়ান গ্রুম লাফড ইন হিজ স্লিপ, একটা প্রহরী, গ্রুম মানে হচ্ছে এখানে প্রহরী, সে ঘুমের মধ্যেই হাসলো। এটাও কিন্তু ম্যাকবেথের ইমাজিনেশান বা কল্পনা, সত্যিতে এটা হতে পারে না। দেখো তারপরে দেখো সে হেসে কি বলল, ক্রাইড আউট, চিৎকার করে বলল, মার্ডার, খুন। তাহলে কি বলেছিল একটা প্রহরী, মার্ডার, খুন। ওয়ান গ্রুম সেড, এটা শুনে আরেকটা প্রহরী বলবে, গড ব্লেস আস, ভগবান আমাদের আশীর্বাদ করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অন্যজন বলবে আমিন। এই আমিন হচ্ছে একটা এমন শব্দ যেটা দিয়ে দেখবে প্রেয়ার শেষ করে, খ্রিস্টানরা মুসলিমরাও এই কথাটা বলে আমিন। তো এই শব্দটা আরেকটা কিন্তু প্রহরী উচ্চারণ করবে। ম্যাকবেথ অলসো ট্রাই টু আটার আমেন, ম্যাকবেথ ওই আমিন শব্দটা উচ্চারণ করার চেষ্টা করলো, আটার মানে উচ্চারণ, বাট দ্য ওয়ার্ড স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু এই শব্দটা তার গলায় আটকে গেল। মানে সে এমন পাপ কাজ করেছে, সে ঈশ্বরের আর কোনো কথা কিন্তু উচ্চারণ করতে পারছে না। সে কি শুনতে পেল, হি হার্ড ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, সে শুনলো কি কেউ যেন একটা বলছে, এগুলো সবই কিন্তু তার কল্পনা। ম্যাকবেথ খুনকে হত্যা করেছে, তাই ম্যাকবেথ এরপর থেকে আর ঘুমোতে পারবে না। আচ্ছা, এরপরে যখন খুন করে লেডি ম্যাকবেথের কাছে চলে এলো,
লেডি ম্যাকবেথ কী করলো, লেডি ম্যাকবেথ সেন্ড ম্যাকবেথ টু ওয়াশ হিজ হ্যান্ডস, লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বললো যাও তুমি গিয়ে হাত ধুয়ে এসো। অ্যান্ড সি ওয়েন্ট টু স্টেন দ্য চিকস অফ দ্য গ্রুমস, সে গেল প্রহরীদের গালেতে রক্ত লাগাতে, শুধু গালে কেন তাদের শরীরে। তাহলে লেডি ম্যাকবেথের এত বুদ্ধি, অমনি ছোড়াটা নিয়ে চলে গেল হচ্ছে সেই যে প্রহরীগুলো যারা রাজার কক্ষে শুয়ে আছে, টু স্টেন দ্য চিকস অফ দ্য গ্রুমস উইথ ব্লাড, রক্তটা তাদের গায়ে লাগিয়ে দিতে। কেন? ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে মনে হয় এই দোষটা তাদের, মানে খুনটা তারা করেছে, আমরা এর সাথে কিন্তু কোনো যুক্ত নেই। তাহলে এটাও এমসিকিউ এ মনে রাখবে, এটা লেডি ম্যাকবেথ এই কাজটা করেছিল। আচ্ছা, এরপরে কি হলো, সকাল হলো, ডে ব্রোক উইথ দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার অফ দ্য কিং, সকাল বা ভোর হতেই সবাই জেনে গেল যে রাজা খুন হয়েছে। রাজা খুন হতে কি হলো, দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, এই যে খুনের যে এভিডেন্স প্রমাণ সেটা যথেষ্ট শক্তিশালী ছিল কাদের বিরুদ্ধে, সেই প্রহরীদের বিরুদ্ধে, কারণ সবাই দেখলো প্রহরীদের গায়ে হচ্ছে রক্ত লেগে আছে এবং ছোড়াটাও সেখানে পড়ে আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমাদের মনে হবে প্রহরীদের গায়ে যখন রক্ত লাগালো তারা জেগে উঠলো না কেন, কারণ আগের দিন রাত্রিরে যে অনুষ্ঠান ছিল মানে পার্টিতে, লেডি ম্যাকবেথ ওদেরকে হচ্ছে বেশি করে মদ্যপান করিয়ে দেবে, এতটাই মদ খাইয়ে মাতাল করে দেবে ওদের কিন্তু কোনো ঘোর থাকবে না। তো এই সময় সব দোষ তাদের ওপরে, মানে সব দোষ বলবো না, সব সন্দেহ তাদের ওপরে গেল, বাট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, কিন্তু সমস্ত সন্দেহ কার ওপর গিয়ে পড়লো, ম্যাকবেথের ওপরে। কেন? দেখো, প্রহরীরা কোনোদিন রাজাকে খুন করতে পারে না, তারা তো খুন করে রাজা হবে না, প্রহরীদের পিছনে কিন্তু বড় কোনো মাথা আছে, তো সেই জন্য সন্দেহ কিন্তু ম্যাকবেথের ওপর গেল, যেহেতু ম্যাকবেথের দুর্গে ঘটনাটা ঘটেছে। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের দুই ছেলে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ডানকানের দুটো ছেলে আছে, আগেই আমরা পড়েছি। আচ্ছা, কোন ছেলের কী নাম সেটাও বলেছি, তবু আমি এখানে লিখে দিয়েছি, দ্য এল্ডার সন ম্যালকম, বড় ছেলে হচ্ছে ম্যালকম, সে কোথায় গেল, শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, সে ইংল্যান্ডের রাজসভায় গেল, সেখানে রিফিউজ, সেখানে হচ্ছে সে থাকবে বলে, মানে সাহায্য, শরণার্থী হয়ে সেখানে গেল। তাহলে মনে রাখবে, বড় ছেলে ম্যালকম সে গেছিল ইংল্যান্ডের কোর্টে, বা এখানে ইংলিশ কোর্ট বলেছি মানে ইংল্যান্ডে। আর ছোট ছেলে দ্য ইয়ঙ্গার সন, যার নাম ডোনাল্ডবেন, সেই ছোট ছেলে ডোনাল্ডবেন কোথায় গেল, ফ্লেড টু আয়ারল্যান্ড, সে কিন্তু আয়ারল্যান্ডে পালিয়ে গেল। এটা থেকে ইম্পর্টেন্ট খুব এমসিকিউ আসতে পারে, দু ছেলে কে কোথায় গিয়েছিল, আর ছেলে দুটোর নামও মনে রাখবে, বড় ছেলের নাম ম্যালকম, ছোট ছেলে ডোনাল্ডবেন। এরপরে কি হলো, উইথ দ্য ডেথ অফ দ্য কিং, তাহলে রাজা তো মারা গেছে, দ্য থ্রোন বিং ভেকেটেড, এবং সিংহাসন ফাঁকা পড়ে আছে, দ্য সন্স বিং আনঅ্যাভেলেবেল, এবং ছেলেদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কি হলো, ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, ম্যাকবেথ হয়ে গেল স্কটল্যান্ডের রাজা, কারণ আর কেউ হাই পোস্টে ছিল না, রাজা মারা গেছে, রাজার দু ছেলে পাওয়া যাচ্ছে না, তারপরে কার পদ, ম্যাকবেথ, তাই ম্যাকবেথ হলো রাজা। তাহলে দেখেছো, ডাইনিরা যা বলেছিল তাই কিন্তু সত্যি হলো। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ ওয়ার নাও থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রেডিকশন অ্যাবাউট ব্যাংকো, কিন্তু ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এবার কী নিয়ে ভাবতে শুরু করলো, ওই ব্যাংকোকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছে সেটা নিয়ে, কারণ কি বলেছে, ব্যাংকো রাজা হবে না, কিন্তু ব্যাংকোর সন্তান কিন্তু পরে রাজা হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের কিন্তু কোনো সন্তান নেই, তাই তারা ভাবতে লাগলো যে আমরা যেরকম খুন করে রাজা হয়েছি, আমাদের হয়তো খুন করে পরের রাজা রাজা হবে। তো তারা কি করলো, তারা প্ল্যান করলো ব্যাংকো এবং তার ছেলেকে হত্যা করবে। আচ্ছা, ব্যাংকোর ছেলের নাম কি, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, ফ্লিয়েন্স ওয়াজ দ্য সন অফ ব্যাংকো, তাহলে ব্যাংকোর ছেলে বা সন্তানের নাম কি, ফ্লিয়েন্স, মনে রাখবে, এমসিকিউ আসতে পারে। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ কি করলো, দেখো, ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ অ্যারেঞ্জড এ ব্যাংকোয়েট, তার একটা ভোজ সভার আয়োজন করলো, ফর বিকামিং দ্য কিং অ্যান্ড কুইন, তারা যেহেতু রাজা রানী হয়েছে তো সবাইকে ভাবলো একটা ভোজ সভায় ডেকে নিমন্ত্রণ করে খাওয়ানো দাওয়ানো হোক, নতুন রাজা রানী হয়েছে। দে অ্যাপয়েন্টেড হায়ার্ড অ্যাসাসিনস টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়েন্স, কিন্তু তারা ভাড়াটে খুনি নিযুক্ত করলো, কাদের মারার জন্য, ব্যাংকো এবং আবার বলছি তার ছেলে ফ্লিয়েন্সকে। তাহলে ভোজ সবাই আসবে, ওরা ভাড়াটে খুনি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে যে ব্যাংকো আর তার ছেলে এলে মেরে দেবে। তো তারা কি করলো, দেখো, দে কিল্ড ব্যাংকো, ওই ভাড়াটে খুনিরা ব্যাংকোকে হত্যা করলো, বাট ফ্লিয়েন্স ফ্লেড, খুব ইম্পর্টেন্ট, ফ্লিয়েন্স কিন্তু পালিয়ে গেল, তাহলে ফ্লিয়েন্সকে হত্যা করতে পারেনি, ওই যে ভবিষ্যৎবাণী তা কিন্তু সত্যিই হবে। আচ্ছা, এরপরে কি হলো, নেক্সট দেখো, ইন দ্য ব্যাংকোয়েট ম্যাকবেথ ল্যামেন্টেড ফর দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, তো ভোজ সভায় ম্যাকবেথ ল্যামেন্ট, দুঃখ প্রকাশ করতে লাগলো, কিসের জন্য, ফর দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, যে তার প্রিয় বন্ধু ব্যাংকো আসেনি। তাহলে দেখো, এদিকে ভাড়াটে খুনি লাগিয়েছে মারার জন্য, আবার লোকের সামনে অভিনয় করে বলছে আহারে আমার প্রিয় বন্ধু এলো না।
এবং হঠাৎ তখন কি হলো, সাডেনলি হি স দ্য ঘোস্ট অর অ্যাপারিশন অফ ব্যাঙ্ক। ওই ঘোস্ট বা অ্যাপারিশান দুটো মানে এক, ভূত। সে হঠাৎ কি করতে দেখতে পেলো যে ব্যাঙ্কর ভূত অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম, তার জন্য যে সিটটা বা আসনটা বা চেয়ারটা রাখা ছিল দেখতে পাচ্ছে তাতে ব্যাঙ্কর ভূত। এটাও কিন্তু সত্যি নয়, কোনোদিন হতে পারে না, ভূতকে কি করে দেখবে, আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু ম্যাকবেথই দেখতে পাচ্ছে। তাহলে এটা কি ম্যাকবেথের ইম্যাজিনেশন, কল্পনা। আচ্ছা, এরপরে কি হলো, সে ভুলভাল ভূতটার সাথে কথা বলছে। ভূতটার কিরম অবস্থা দেখতে পাচ্ছে, পুরো রক্তাক্ত, মানে খুন হলে যেরকম হয়। আর ম্যাকবেথ এরম বলে যাচ্ছে যে তুমি আমার দিকে কেন দেখছো, তুমি বলতে পারবে না এটা আমি করেছো, তো এই রকম তার আমি করেছি এইসব বলছে। অন্যরা তো সত্যিটা জেনে যাবে, তাই লেডি ম্যাকবেথ কি করলো দেখো, ইন হেস্ট, তাড়াহুড়ো করে লেডি ম্যাকবেথ ডিসমিস দ্য গেস্ট, লেডি ম্যাকবেথ সব অতিথিদের বাড়ি পাঠিয়ে দিল। এক্সকিউজিং, সে বাহানা দিল বা অজুহাত দিল দ্য ইলনেস অফ দ্য কিং, যে রাজা অসুস্থ। সি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, সে ভয় পেয়েছিল যে দ্য ড্রেডফুল সিক্রেট মাইট ডিসক্লোজড, সেই যে ভয়ঙ্কর গোপন ব্যাপার সেটা হয়তো সবাই জেনে যাবে। তো ম্যাকবেথের এমন অবস্থা, ম্যাকবেথ না সত্যিই বলে ফেলে যে ওই খুন করেছে, এই জন্য অনুষ্ঠান সেদিনের মতো তখনের মতো বাতিল করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ ওয়ার অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস অফ ব্লাড। তো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এবার কী হলো, তারা স্বপ্নতে ভয়ঙ্কর সব স্বপ্ন, ওই ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলো, অফ ব্লাড, রক্তের, খালি ওই যে খুন করেছে তো খালি স্বপ্নতে দেখছে রক্ত। অ্যান্ড দে কুড নট স্লিপ পিসফুলি, তারা শান্তিতে ঘুমোতে পারলো না। সো ম্যাকবেথ ভিজিটেড দ্য হিথ টু মিট দ্য থ্রি উইচেস, তাই ম্যাকবেথ আবার কোথায় গেল, সেই হিথ, হিথ মানে হচ্ছে আবর্জনার স্তূপ বা আস্তাকুর। আচ্ছা, এটা মনে রাখবে, এখানে কিন্তু সেই ডাইনিগুলো থাকে। প্রথম যে সিনে সেই যুদ্ধ থেকে ফিরছিল এখানেই কিন্তু দেখা হয়েছিল হিথ, সেই হিতেতে আবার গেল 3 ডাইনির সাথে দেখা করতে, টু নো হিজ ফাইনাল আউটকাম, যাতে সে তার চূড়ান্ত পরিণতির কথা জানতে পারে। দে ওয়ার ইন এ কেভ বয়লিং ভেরিয়াস ইনগ্রিডিয়েন্টস ইন এ হিউজ কলড্রন, তারা একটা কেভের মধ্যে ছিল, কেভ মানে যেন গুহা, তাহলে সেই আস্তাকুরের কাছে একটা গুহাতে ছিল। আর কি করছিল, বয়লিং ভেরিয়াস ইনগ্রিডিয়েন্টস, অসংখ্য উপাদান বা জিনিসপত্রকে তারা ফোটাচ্ছিল, ইন এ হিউজ কলড্রন, একটা বড় কড়াতে। সব কী সব জিনিস ফোটাচ্ছিল সেগুলো কিন্তু আমরা পড়াতে দেখেছি, সব উল্টো পাল্টা জীবজন্তুদের অঙ্গ প্রত্যঙ্গ তারা ফোটাচ্ছিল। তো সেই ফুটিয়ে সেখান থেকে কি বেরোবে, দেয়ার ওয়ার 3 স্পিরিটস, সেখান থেকে 3টে ভূত বেরোবে। এই 3টে ভূতই কিন্তু ম্যাকবেথকে তার ভবিষ্যৎ বলবে। তো কোন ভূত কীরকম দেখতে আর কি বলেছিল, খুব 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 ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য পড়াচ্ছি, মন দিয়ে শুনে নাও। দ্য ফার্স্ট স্পিরিট লুক লাইক অ্যান আর্মড হেড, তাহলে প্রথম যে ভূতটা তাকে দেখতে ছিল একটা কাটা মুন্ডুর মতো। অ্যান্ড সেড, সে কি বলেছিল, বিওয়ার অফ দ্য থেন অফ 5, থেন অফ 5-এর থেকে সাবধান, মানে যে 5-এর উপর রাজা তার থেকে সাবধান। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখো, তারপরেই লিখে দিয়েছি ম্যাকডাব ওয়াজ দ্য থেন অফ 5, এই থেন অফ 5কে সে হচ্ছে ম্যাকডাব, মনে রাখবে। তাহলে প্রথম ভূত এইটা বলেছিল। দ্বিতীয় ভূত, দ্য সেকেন্ড স্পিরিট লুক লাইক এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় যে ভূতটা তাকে দেখতে ছিল একটা রক্তাক্ত শিশুর মতো। অ্যান্ড সেড, সে বলেছিল নো ম্যান ক্যান কিল ইউ, কেউ কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, হু হ্যাজ বর্ন ন্যাচারালি অন এ ওম্যানস উম, যে একটা মহিলার পেট থেকে সাধারণভাবে জন্মেছে, মানে মহিলার পেট থেকে সাধারণভাবে জন্মানো কোনো পুরুষই তোমাকে মারতে পারবে না। আর লাস্ট দেখো, থার্ড যে স্পিরিট, সে কি বলেছিল, তাকে কিরম দেখতে ছিল, লুক লাইক এ ক্রাউন চাইল্ড, সে একটা রাজমুকুট পরা শিশু, উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, তার হাতে ছিল একটা গাছ, এটাও মনে রাখবে, হাতে একটা গাছ ছিল। অ্যান্ড সেড, সে বলেছিল হি উড নেভার বি কিল্ড, তাকে ততদিন মারা যাবে না, আনটিল বার্নামউড স্টার্টেড টু ওয়াক টুয়ার্ডস ডানসিনেন হিল, যতক্ষণ না বার্নাম জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। তাহলে জঙ্গলটার নাম বার্নামউড, আর কোন পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে, ডানসিনেন হিল, মনে রাখবে। এখানে আরেকবার রিপিট করছি, তাহলে প্রথম যে ভূতটা তাকে দেখতে ছিল কাটা মুন্ডু, সে বলেছিল থেন অফ 5-এর থেকে সাবধান, থেন অফ 5 হচ্ছে ম্যাকডাব। দ্বিতীয় ভূতটাকে দেখতে ছিল রক্তাক্ত শিশু, সে বলেছিল সাধারণভাবে মহিলা গর্ভ থেকে জন্মানো, মানে হচ্ছে গর্ভ বা জঠর, যেখান থেকে শিশু বের হয়, তো সেখান থেকে সাধারণভাবে জন্মানো কেউ কিন্তু তোমাকে মারতে পারবে না। আর তৃতীয় যে ভূতটা তাকে দেখতে ছিল একটা রাজমুকুট পরা শিশু, হাতে কিন্তু গাছ নিয়েছিল, আর সে বলেছিল বার্নাম জঙ্গল যতক্ষণ না ডানসিনেন পাহাড়ের দিকে হাঁটতে শুরু করছে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। এরপরে ম্যাকবেথ জানতে চায় যে ব্যাঙ্কর ব্যাপারটা, তখন কি করেছিল, দে শোড ম্যাকবেথ 8 শ্যাডোজ লাইক কিংস, তারা তাকে 8টা ছাওয়া দেখিয়েছিল রাজার মতো।
অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, দেখেছিল ব্যাঙ্কো সবশেষে দাঁড়িয়ে আছে। তার মানে ম্যাকবেথ বুঝেছিল পরবর্তীকালে ম্যাকবেথের যারা সাকসেসর্স মানে উত্তরপুরুষ তারাই কিন্তু রাজা হবে। তো ম্যাকবেথ এরপর থেকে ওখান থেকে চলে এলো, এসে কি করলো, ম্যাকবেথ গট দ্য নিউজ দ্যাট, ম্যাকবেথ খবর পেল ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়েছে। মনে রাখবে ইংল্যান্ডে কে গেছিল, রাজার বড় ছেলে। ওরা সেখানে গিয়ে কি করেছে, একটা সৈন্যদল তৈরি করেছে। আর ম্যাকডাফ কি করলো, জয়েন দ্য আর্মি, সেই সৈন্যদলে যোগ দিয়েছে। এগেনস্ট হিম, যেটা ম্যাকবেথের বিরুদ্ধে তৈরি, ফর্মড আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, এবং সেটার নেতৃত্ব কে দিচ্ছে, রাজার বড় ছেলে ম্যালকম। এই খবরটা ম্যাকবেথ পেল যে ম্যাকডাফ পালিয়ে ওর সাথে যোগ দিয়েছে ইংল্যান্ডে। তো ম্যাকবেথ কি করলো, রাগে ম্যাকবেথ রেইডেড দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ ম্যাকডাফের যে দুর্গ সেটা আক্রমণ করলো। অ্যান্ড কিল্ড হিজ ইনোসেন্ট ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার নিষ্পাপ স্ত্রী এবং শিশুকে হত্যা করলো। দেখো এরা কিন্তু কিছু করেনি, শুধু শুধু রাগ মেটানোর জন্য ওই যে ম্যাকডাফের রাগটা বের করলো হচ্ছে তার স্ত্রী এবং সন্তানদের হত্যা করে। ম্যাকবেথ বিকেম অ্যালোন, ম্যাকবেথ এবার একা হয়ে পড়লো। অ্যাজ এভরি ওয়ান স্টার্টেড জয়নিং দ্য আর্মি ফর্মড এগেনস্ট হিম ইন ইংল্যান্ড, কারণ প্রত্যেকেই কিন্তু তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে সৈন্যদল তৈরি করা হয়েছে সবাই সেটাতে যোগ দিচ্ছে। আর লেডি ম্যাকবেথের কী অবস্থা হলো, লেডি ম্যাকবেথ ওয়াজ সাফারিং ফ্রম সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম মানে হচ্ছে ঘুম না হওয়া। এখানে আরেকটা কথা বলে দিই, স্লিপ ওয়াকিং, সে হচ্ছে ঘুমের মধ্যে হাঁটবে। এই সোমনাম্বুলিজমটা মনে রাখো, তাহলেই হবে। লেডি ম্যাকবেথ এই সোমনাম্বুলিজম রোগে ভুগছিল, তার ঘুম হয় না, সে রাতে ঘুমের মধ্যে হাঁটবে। অ্যান্ড আলটিমেটলি কমিটেড সুইসাইড, এটাও খুব ইম্পর্টেন্ট, সে অবশেষে কি করবে, সুইসাইড, আত্মহত্যা করে মারা যাবে। তাহলে ম্যাকবেথ কিন্তু আরও একলা হয়ে যাবে। ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথ শাট হিমসেলফ ইন হিজ ক্যাসেল, ম্যাকবেথ নিজেকে তার দুর্গে বন্ধ করে নিল। অ্যান্ড ওয়েটিং ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং সে অপেক্ষা করলো ম্যালকম কখন তার সৈন্যদল নিয়ে আক্রমণ করবে। তো এই সময় একটা ঘটনা ঘটলো। ফাইনালি ওয়ান ডে, একদিন, এ মেসেঞ্জার কেম অ্যান্ড টোল্ড ম্যাকবেথ, এ মেসেঞ্জার মনে রাখবে একটা দূত এসে খবর দিল দ্যাট হি হ্যাড সিন বার্নাম উড মুভিং, সে দেখেছে বার্নাম জঙ্গলকে চলতে। তাহলে সে বলছে এসে যে জানেন আমি দেখলাম, আমি ওপরে পাহাড়ের ওপর থেকে পাহারা দিচ্ছিলাম, দেখলাম যে বার্নাম জঙ্গল যেন হেঁটে এগিয়ে আসছে। ব্যাস, এটা শুনে ম্যাকবেথ কী হবে, প্রথমে তো বিশ্বাস করবে না, তো তারপরে ভাববে যে কী ব্যাপার। তো এখানে আমি তোমাদের বলে রাখি কী ব্যাপার হয়েছে, জঙ্গল কি করে হাঁটছে দেখো আমি লিখে দিয়েছি। হোয়েন দ্য আর্মি ওয়াজ কামিং টুয়ার্ডস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, যখন ওই সৈন্যদলটা ম্যাকবেথের ক্যাসেলের দিকে এগিয়ে আসছে, ম্যালকম লাইক এ স্কিল্ড জেনারেল, ম্যালকম একজন দক্ষ সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন এ বাউ, প্রত্যেকটা সৈন্যকে বলবে তোমরা এই জঙ্গলের গাছ থেকে একটা করে ডাল কেটে নাও, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং হাতে করে সেটাকে নিয়ে চলো। সো দ্যাট কেন, দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে ম্যাকবেথ দূর থেকে দেখে বুঝতে না পারে কতজন সৈন্য যাচ্ছে। কনসিল মানে লুকানো, তাহলে দূর থেকে দেখে যাতে না বুঝতে পারে কত সৈন্য নিয়ে আক্রমণ করছে, সেই জন্য ম্যালকম রাজার বড় ছেলে বলবে একটা করে গাছের ডাল সব সৈন্যকে বলবে কেটে তোমরা হাতে করে নিয়ে যাও। তাহলে ওর কিন্তু করার উদ্দেশ্য ছিল কি, যাতে না সৈন্য সংখ্যাটা বুঝতে পারে। কিন্তু দূরে পাহাড় থেকে যদি দেখে, ধরো 10,000 সৈন্য হাতে যদি একটা করে গাছের ডাল নিয়ে গিয়ে আসছে, দূর থেকে দেখলে কি মনে হবে, যেন জঙ্গলটাই কিন্তু হেঁটে এগিয়ে আসছে। এই হচ্ছে সিক্রেট। তাহলে যখন ওই ডাইনিগুলো বলেছিল, আমরাও ভেবেছিলাম যে জঙ্গল তো হাঁটতে পারে না, কিন্তু জঙ্গল যে হাঁটবে এইভাবে। ওই যে 3টে ভূত যেভাবে যা বলেছিল সবেরই কিন্তু একটা করে ইঙ্গিত আছে। মনে আছে ওই যে তৃতীয় ভূতটাকে দেখতে ছিল একটা রাজমুকুট পরা শিশু, হাতে কিন্তু একটা গাছ ছিল। এই যে দেখো গাছের হিন্টস, পরের হিন্টগুলোও আমরা পাবো, দেখো পরে পড়তে পড়তে জানতে পারবো। এরপরে কী হলো, ম্যাকবেথ লস্ট অল হিজ কনফিডেন্স, ম্যাকবেথ তার সমস্ত বিশ্বাস বা আত্মবিশ্বাস হারিয়ে ফেললো। বাট ফট ফর দ্য লাস্ট টাইম ব্রেভলি, শেষ বা সাহসিকতার সাথে তাকে লড়তেই হবে। আনটিলি ফেস থেন অফ 5 ম্যাকডাফ, যতক্ষণ না সে 5-এর উপরাজা ম্যাকডাফের সম্মুখীন হলো। মানে ম্যাকডাফের সম্মুখীন হওয়ার আগে খুব সাহসের সাথে লড়লো, যে এলো তাকেই মারলো, কিন্তু ম্যাকডাফের প্রতি ওর ভয় আছে। কেন বলো তো, সেই প্রথম যে ভূতটা সে কিন্তু বলেছিল ম্যাকডাফের থেকে সাবধান, আর তাকে দেখতে কিরম ছিল, কাটা মুন্ডু, তার মানে কি এই ম্যাকডাফই হচ্ছে ম্যাকবেথের গলা কাটবে। তাহলে ম্যাকবেথ কি করলো দেখো, ম্যাকবেথ ডিড নট ওয়ান্ট টু ফাইট উইথ ম্যাকডাফ, ম্যাকবেথ ম্যাকডাফের সাথে লড়াই করতে চাইলো না অ্যাট ফার্স্ট প্রথমে, বাট ম্যাকডাফ ওয়াজ সার্চিং ফর ম্যাকবেথ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ব্যাটেল,
কিন্তু ম্যাকডাফ যুদ্ধ শুরু থেকে ম্যাকবেথকেই খুঁজছিল। কেন? ফর ব্রুটালি কিলিং হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, কারণ ম্যাকবেথ খুব নৃশংসভাবে নির্মমভাবে তার স্ত্রী পুত্রদের কিন্তু হত্যা করেছে। তো ম্যাকবেথ এই সময় কি বলল? সেই যে দ্বিতীয় যে ভূতটা তার কথা বলল, দ্বিতীয় আত্মার কথা। ম্যাকবেথ ডিক্লেয়ার দ্যাট নো ম্যান কুড কিল হিম, কোনো মানুষই তাকে মারতে পারবে না, হু হ্যাড বর্ন ন্যাচারালি ফ্রম হিজ মাদার্স উম, যে তার মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মেছে। আর দ্বিতীয় ভূতটা মনে আছে তো কীরকম তারা ছিল? একটা রক্তাক্ত শিশু। এই রক্তাক্ত শিশুর মধ্যে দিয়ে কি বলেছে দেখো, এই সময় ম্যাকডাফ ডিক্লেয়ার দ্যাট, ম্যাকডাফ বলবে হি ওয়াজ এ সিজারিয়ান বেবি, হচ্ছে সিজারিয়ান পদ্ধতিতে, মানে সি সেকশন যে ডেলিভারি বলে সেইটা, সে হচ্ছে নর্মালি সাধারণভাবে মায়ের পেট থেকে জন্মায়নি, মানে কি সে নর্মাল ডেলিভারি হয়নি, সিজার করে তাকে বের করা হয়েছে, সে হচ্ছে একটা সিজারিয়ান বেবি, সময়ের আগে তাকে বের করে নেওয়া হয়েছিল, ওই জন্য রক্তাক্ত শিশুর যে চিত্রটা ওই ভূতটা দেখিয়েছিল। ম্যাকবেথ কিন্তু সেটা বুঝতে পারেনি, ওই জন্য লেখা আছে দেখো, ওয়াজ টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম আনটাইমলি, তাকে তার মায়ের গর্ভ থেকে সময়ের আগে বের করে নেওয়া হয়েছিল। তাহলে এইটাই ডাইনিরা বলেছিল। ম্যাকবেথ লস্ট অল হিজ স্ট্রেংথ, ম্যাকবেথ তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে, অ্যান্ড রিজলিউডনেস, তার যে দৃঢ়তা সেটাও চলে যাবে, অ্যান্ড কার্স দ্য ওয়ার্ডস অফ দ্য উইচেস ফর বিলিভিং দেম, এবং সেই ডাইনিদের কথাকে অভিশাপ দেবে যে তাদের বিশ্বাস করার জন্য, এবং বলবে ভবিষ্যতে যেন এদের কথা আর কেউ না বিশ্বাস করে। এরা কি করে? এরা হচ্ছে রিডলিং টার্মস, ধাঁধায় কথা বলে, একরকম বলে কিন্তু মানে অন্য থাকে। ওই যে ওকে বলেছিল যে সাধারণভাবে জন্মানো কেউ মারতে পারবে না, ভেবেছিল কেউই পারবে না, কিন্তু এই যে ম্যাকডাফ হচ্ছে সিজারিয়ান বেবি। আবার বলেছিল জঙ্গল হাঁটবে, ভেবেছিল জঙ্গল আবার কখন হাঁটে, কিন্তু ওই যে সৈন্যরা গাছের ডাল নিয়ে আসছে ওটাই হচ্ছে যেন জঙ্গল দেখতে লাগছে। তো একদম আমরা শেষে চলে এসেছি, এবার একদম লাস্টে কি হলো? ফাইনালি ম্যাকডাফ সেভার্ড ম্যাকবেথস হেড, অবশেষে ম্যাকডাফ ম্যাকবেথের গলা বা মুন্ডু কেটে দিল। তাহলে এটাও মনে রাখবে, ম্যাকবেথকে কে হত্যা করেছিল? ম্যাকডাফ। সেভার্ড মানে হচ্ছে খণ্ড করে দেয়, একদম কেটে দিল। অ্যান্ড প্রেজেন্টেড দ্যাট টু দ্য নিউ লফুল কিং ম্যালকম, এবং সেটাকে কার সামনে উপস্থাপন করলো? না, নতুন যে আইনত রাজা সে কে? ম্যালকম, মানে রাজার বড় ছেলে, যার নেতৃত্বে ওই ইংল্যান্ড থেকে সৈন্যটা এখানে এসে ম্যাকবেথকে আক্রমণ করেছে। তো একদম লাস্টে কি লিখেছি দেখো, ম্যালকম বিকেম দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড, তাহলে স্কটল্যান্ডের এখন নতুন রাজা কে হলো? ম্যালকম। অ্যান্ড ওয়ান্স এগেন পিস রিস্টোর্ড, এবং আরেকবার কি হলো? শান্তি আবার আগের মতো ফিরে এলো। তো এখানেই আমাদের এমসিকিউ ম্যাকবেথ গল্পের সমস্ত কমপ্লিট হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করি না, একটানা একভাবে ভিডিও করে যাই। এই যে ভিডিওটা 30 মিনিট করলাম, এটা একটানা একভাবেই করেছি। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও তো আমি আরও ইন্সপায়ার হই, মোটিভেট হই এরকম ভিডিও করার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের সেমিস্টার 1-এর সমস্ত পড়া তো তোমরা আমার চ্যানেলে পাবেই, পরবর্তীকালে সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ সেমিস্টার 3 এবং 4-এর প্রতিটা টেক্সট, এমসিকিউ, গ্রামার সমস্ত কিছুই তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।